আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী 11 জ্যামিতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। জ্যামিতি জ্যামিতি কাকে বলে বা জ্যামিতি শব্দের অর্থ কী? যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ বা বিস্তারিত আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। পৃষ্ঠা 93-তে একটি ছবি দেওয়া আছে এরকম। এখানে চিত্র দেওয়া আছে, যে চিত্র বা ছবি, ডান পাশে নাম দেওয়া আছে, তবে এলো মেলো দেওয়া আছে, আমাদেরকে মিল করতে হবে কোনটার কি নাম। এই যে প্রথমে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ মানে 3টা দাগ দিয়ে যে আটকানো, 3টা দাগ দিয়ে, বা এটাকে বাহু বলা হয়, গণিতের ভাষায় বাহু বলা হয়, জ্যামিতির ভাষায় এই 3টা বাহু দিয়ে আটকানো বা 3টা রেখা দিয়ে আটকানো বা 3টা ভুজ দিয়ে আটকানো। বাহু, রেখা, ভুজ, দাগ একই কথা। এই যে 3টা বাহু দিয়ে যে আটকানো এটাকে ত্রিভুজ বলে। তবে যেহেতু বাহু 3টা সমান, মাপলে বাহু 3টা সমান হবে, এই বাহু এই বাহু এই বাহু 3টা বাহু সমান, এই জন্য এটাকে বলবো সমবাহু ত্রিভুজ। এই যে আমি কালো দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা সমবাহু ত্রিভুজ। কেন? এই 3টা বাহু মাপলে সমান হবে। তারপরে চিত্রটি, এই যে কালো দাগের চিত্রটি, এটাও একটা ত্রিভুজ। এখানেও 3টা বাহু আছে, একটা বাহু 3টা বাহু আছে, তবে 3টা বাহু পরস্পর সমান না, 3টা বাহু 3 রকমের, এই জন্য এটাকে বলবো বিষমবাহু। এই যে বিষমবাহু ত্রিভুজ। কেন? 3টা বাহু 3 রকমের, এটাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তারপর হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এখানে হলুদ, এই যে হলুদ কালার যে চিহ্নটা আছে এখানে হলুদ কালারের এই ত্রিভুজ, এটা এখানে আসছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এটা সমদ্বিবাহু কেন? এখানে 2টা বাহু সমান, এই যে এই বাহুটা লম্বা, এই বাহুটা, আর এই যে ভূমি, যে এই বাহুটা, 2টা বাহু সমান, মাপলে সমান হবে। আর এই যে এই বাহুটা অতিভুজ, এই বাহুটা, এটা একটু অন্য রকমের মাপ, মানে এটা একটু বেশি, কিন্তু এই খাড়া যে বাহুটা আছে আর যে শোয়ানো যে বাহুটা, এই 2টো বাহু সমান হবে। এই জন্য 2টা বাহু যেহেতু সমান, এটাকে বলে, যেহেতু 2টা বাহু সমান, এই 2 বাহু সমান থাকলে, ত্রিভুজের 2 বাহু সমান থাকলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অতএব আমরা দাগ দিয়েছি সমদ্বিবাহু ত্রিভুজ এটা। এই যে লাল রেখা দিয়ে দেখা গোলটা হচ্ছে বৃত্ত, এই যে বৃত্ত লেখা, গোলটা বৃত্ত। তারপর এটা হচ্ছে আয়ত কেন? এখনো 4টি রেখা আছে বা 4টি বাহু আছে, এই বিপরীত বাহুগুলো সমান, এই যে উপরের দাগ আর নিচের দাগ, এই 2টা সমান, আবার এই দাগ আর এই দাগ সমান, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত দাগগুলো সমান, এটা বলে আয়ত। তারপর হচ্ছে এটা বর্গ, এটা হচ্ছে বর্গ। যদি এখানে দাগটা একটু বড় ছোট হয়ে গেছে, এটা আসলে 4টা দাগ সমান হবে, 4টা দাগ সমান হবে, বর্গের 4টা দাগ সমান হয়। হয়তো এখানে প্রিন্ট করার সময় কোনো সমস্যা হয়েছে, যাই হোক, এটা হচ্ছে 4টা বাহু সমান হতে হবে, মানে 4টা দাগ সমান হতে হবে, তাহলে এটা হবে বর্গ। এই যে বর্গ, তোমরা এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেবে। এখন আমরা এই যে 2 নম্বর একটা প্রশ্ন আছে দেখব। একটি বর্গাকার চতুর্ভুজ আঁকো। বর্গাকার চতুর্ভুজ, এখানে আমরা নাম দিয়েছি ক, খ, গ, ঘ। এখানে 4টি দাগ দিয়ে আটকানো, এটা 4টি দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, 4টা দাগ। এই দাগকে জ্যামিতির ভাষা বলা হয় বাহু বা রেখা বা ভুজ, সবভাবে বলা যায়। বাহুও বলতে পারো, রেখাও বলতে পারো, ভুজও বলতে পারো। যখন তোমরা উপরের ক্লাস উঠবে তখন এগুলোকে বাহু, রেখা, ভুজ এইভাবে জানতে পারবে। তো 4টি বাহু দ্বারা আবদ্ধ, 4টি বাহু দ্বারা মানে 4টি রেখা দ্বারা এটা আটকানো, এবং 4টি বাহু মাপলে সমান হবে, এটা আর এটা 4টা বাহু মাপলে সমান হবে, একটা ছোট একটা বড় এরকম হবে না, 4টা বাহু সমান হবে। এই জন্য এটাকে বলা হয় বর্গ। তোমরা 4টি বাহু সমান করে আট করার চেষ্টা করবে। এটা হচ্ছে বর্গাকার চতুর্ভুজ।
চারটি বাহু থাকলেই চতুর্ভুজ, কিন্তু চারটি বাহু যদি সমান থাকে তাহলে এটা বর্গাকার। বর্গাকার অর্থাৎ কোনোটা ছোট কোনোটা বড় এরকম না, চারটা বাহু সমান, অথবা এটা বর্গাকার চতুর্ভুজ। 3 নম্বর বলা আছে একটি আয়তাকার চতুর্ভুজ আঁকো। আমরা 2 নম্বর অ্যাড করেছি বর্গাকার চতুর্ভুজ, তো বর্গাকার, কিন্তু 3 নম্বর বলছে আয়তাকার চতুর্ভুজ। আয়তাকার বলতে দেখো এখানেও চারটি বাহু রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা বাহু রয়েছে, কিন্তু চারটা বাহু কিন্তু সমান নয়, চারটা বাহু পরস্পর সমান নয়। দেখো এই যে এই বাহুটা, যে ক ঘ যে বাহুটা, আর এই যে খ এবং গ এই বাহুটা, এই দুইটা বাহু কিন্তু সমান। মেপে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, কিন্তু এই যে ক আর খ মানে এই যে এই বাহুটা আর ঘ আর গ এই বাহুটা কিন্তু সমান। এই বাহু সমান আর এই বাহু সমান, কিন্তু চারটা বাহু কিন্তু একসাথে সমান নয়। অতএব এটাকে বলবো আয়তাকার চতুর্ভুজ, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হবে এখানে। বিপরীত, এইটার বিপরীত এটা, এই দুইটা সমান, আবার এইটার বিপরীত এটা, এই দুইটা সমান। এটা হবে আয়তাকার চতুর্ভুজ। আয়তাকার চতুর্ভুজ এভাবে তোমরা আট করার চেষ্টা করবে। 4 নম্বরে বলছে একটি বৃত্ত আঁকো। একটি বৃত্ত মানে গোল, গোলাকার। এই বৃত্ত অনেকভাবে আঁকা যায়। তোমরা যে পানি খাও ছোট বোতলে যে মোট আছে, মোট খাপ, সে খাপ দিয়েও তুমি বসিয়ে কলম পেন্সিল দিয়ে আর্ট করতে পারো, কলম দিয়ে আর্ট করতে পারো। বৃত্ত অনেকভাবে আর্ট করা যায়। তোমরা এখনই কাটা কম্পাস ব্যবহার হয়তো অনেকে করতে পারবে না, তো উপরে ক্লাস উঠলে পারবা। তো তোমরা এইভাবে আর্ট করার চেষ্টা করবে। ওই বর্গাকার চতুর্ভুজ আর আয়তাকার চতুর্ভুজ এগুলো স্কেল দিয়ে আর্ট করবে, আর এই গোল, এই মোট খাপ বা গোলাকার যে কোনো জিনিস দিয়ে আর্ট করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটি বৃত্ত। বৃত্ত 5 নম্বর বলছে একটি ত্রিভুজ একে সঠিক নাম দাও। সঠিক নাম দাও, এখানে একটা নাম দাও দিতে হবে। আমরা একটা ত্রিভুজ আর্ট করলাম। এখানে ত্রিভুজ কেমনে বুঝলাম? 3টি বাহু আছে, মানে 3টি বাহু আছে, একটা, দুইটা, 3টা বাহু আছে। 3টা বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ আর্ট করলাম। এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? এটা হবে সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু? 3টা বাহু মাপলে সমান হবে। এখানে ক থেকে খ পর্যন্ত যতটুক, খ থেকে গ পর্যন্ত ততটুক, ক থেকে আবার ক পর্যন্ত অতটুকুই, 3টা বাহু সমান, এই জন্য এটাকে বলবো সমবাহু ত্রিভুজ। এই আমাদের অনুশীলনী 11 শেষ হয়ে গেল। তোমরা যদি এটার PDF পেতে চাও, মানে অঙ্ক নোট খাতা পেতে চাও, বা অঙ্ক যে সমাধান শিট পেতে চাও, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো।